আসসালামু আলাইকুম। আমি সাবরিনা খন্দকার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসটি প্রথম বর্ষ অনার্স ছাত্রদের, পদার্থবিজ্ঞানের ছাত্রদের কোর্স থার্মাল ফিজিক্সের 102 কোর্স কোডের চ্যাপ্টার 6 থার্মোডাইনামিক্স রিলেশনসের লেকচার 12 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে লেকচার 12 এর বিষয়বস্তু হচ্ছে টিএস লেখো অথবা টিএস ডায়াগ্রাম বলতে কি বুঝো। প্রথমে আসো আমরা বুঝি ক্যাপিটাল টি বলতে আমরা বুঝি টেম্পারেচার এবং ক্যাপিটাল এস বলতে আমরা বুঝি এনট্রপি। টি এবং এস এই দুটোকে নিয়ে আমরা যেই গ্রাফটা অঙ্কন করি সেটাকেই মেইনলি আমরা বলি টিএস ডায়াগ্রাম। তাহলে আসো আমরা প্রথমে যাই। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল এস বা এনট্রপি বলতে কাকে বলে সেটা নিয়ে আলোচনা শুরু করা যায়। এনট্রপি হলো সমুষ্ণ প্রক্রিয়ায় বস্তুর তাপমাত্রায় কোনো পরিবর্তন হয় না, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটে। তাহলে বোঝাই যাচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া যখন বলা হচ্ছে তাহলে আমার টেম্পারেচার তাহলে সেখানে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে অলওয়েজ। তখন বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, স্থির অবস্থায় থাকবে। কিন্তু যখন অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় যাবে, অ্যাডিয়াবেটিক প্রসেসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তখন বস্তুর তাপমাত্রা কি ঘটে, হঠাৎ করে পরিবর্তন ঘটে। কেননা এই প্রক্রিয়ায় বস্তুতে তাপ আদান প্রদানের কোনো সুবিধা থাকে না রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ফলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর তাপ শক্তি এবং তাপমাত্রা কোনোটি স্থির থাকে না। বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে গিয়ে উপলব্ধি করেন যে সমুষ্ণ প্রক্রিয়ায় যেমন বস্তুর তাপমাত্রা স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তেমনি বস্তুর কোনো কিছু একটি স্থির থাকে। এই কোনো কিছুকে এনট্রপি উনি নাম দিলেন। সুতরাং আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো বস্তু বা সিস্টেমের যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলা হয়। অর্থাৎ এনট্রপি হলো বস্তুর এমন একটি ভৌত ধর্ম যা রুদ্ধতাপ প্রক্রিয়ায় স্থির অবস্থায় থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বুঝতে পারলে যে আমরা বলছি প্রক্রিয়াটা হবে অবশ্যই সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া চললে কোনো সিস্টেম বা বস্তুর যে তাপীয় ধর্মটি স্থির অবস্থায় থাকে সেই ধর্মটির নামই আমি দিলাম এনট্রপি। যখন কোনো সিস্টেম এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাবার সময় ক্যাপিটাল টি যেটা টেম্পারেচার ধ্রুব তাপমাত্রায় ডিকিউ পরিমাণ তাপ শোষণ বা বর্জন করে, তখন এনট্রপির পরিবর্তন হবে। আমি যেটা চেঞ্জ অফ এনট্রপি সেটার নাম দিলাম ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি। তাহলে দেখো আমার কি হচ্ছে, এনট্রপির যে পরিবর্তন সেটার নাম দিচ্ছি আমি কি, ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ হচ্ছে কি, যে পরিমাণ তাপ শোষণ বা বর্জন হয়েছিল তার চেঞ্জ ডিভাইডেড বাই ক্যাপিটাল টি মানে টেম্পারেচার। তাহলে হ্যাঁ, অবশ্যই তোমরা রাইট সাইডে লিখে দিবে ডিকিউ ইকুয়ালস টু তাপের যে পরিবর্তনটা করছে। তাহলে আমরা প্রথম অবস্থায় জানতে পারলাম এনট্রপি কাকে বলে। এরপর আসো আমরা দেখি লেখোর ব্যাপারটা, যেটা বললাম টিএস ডায়াগ্রাম। তাপমাত্রা বনাম এনট্রপি লেখচিত্রটি অঙ্কন করতে হবে এবং লেখচিত্রটির ভৌত তাৎপর্য
diagram of temperature entropy and its physical significance. প্রথমে আমরা কি করব, এন্ট্রপিকে এক্স অক্ষ এবং তাপমাত্রাকে ওয়াই অক্ষে নির্দেশ করে কোনো বস্তুর তাপীয় অবস্থা যে লেখের সাহায্যে পাওয়া যায় তাকে টিএস লেখ বলে। আমরা আগেই বলছি এক্স অক্ষে যাবে আমাদের এস, ক্যাপিটাল এস, এবং ওয়াই অক্ষে আমরা ধরবো ক্যাপিটাল টি। এইভাবে আমরা যে কোনো বস্তুর যে তাপীয় অবস্থাটা আমরা পাবো সেই লেখটাকে আমরা কি নাম দিচ্ছি, টিএস লেখ বা টিএস ডায়াগ্রাম। এ লেখের সাহায্যে কোনো ইঞ্জিনের কার্যকরী দক্ষতা সুনিপুণভাবে পরিমাপ করা যায়। আমরা একটি চিত্রের সাহায্যে সেটা বর্ণনা করব। আমরা যেমন কার্নোট সাইকেল থেকে আমরা টিএস লেখর যে টিএস লেখটি আমরা কিভাবে দেখানো যায় সেটা আমরা কার্নোট সাইকেল থেকেই আমরা দেখব। আমরা জানি কার্নোট চক্রে দুটি সমুষ্ণ লেখ এবং দুটি রুদ্ধতাপ লেখ থাকে। এখানে দেখো আমি একটি চিত্র দেখাবো। চিত্রে এন্ট্রপি অক্ষের সাথে সমান্তরালে আনুভূমিক রেখা দুটি সমুষ্ণ লেখ নির্দেশ করছে এবং তাপমাত্রা অক্ষের সমান্তরাল দুটি রেখা দ্বারা রুদ্ধতাপ লেখ দেখাচ্ছে, নির্দেশ করছে, বোঝানো হচ্ছে। যেমন তোমরা চিত্রের দিকে একটু দেখো, চিত্রটিতে কি লিখেছে আমি চিত্র 5.13 চিত্রে বলা হচ্ছে ও এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমি ধরলাম এন্ট্রপি এস এবং ও ওয়াই এই ওয়াই অক্ষ বরাবর ধরলাম আমি ক্যাপিটাল টি তাপমাত্রা নিয়ে আমরা যে কার্নোট চক্রটি আঁকলাম এ বি সি ডি এবং পুনরায় এতে ফিরে আসবো। এই যে চক্রটি আমি আঁকলাম সেই চক্রটিতে আমার কি থাকবে, এক্স অক্ষের সমান্তরাল দুটি রেখা যে থাকবে এবি এবং সিডি। এই দুটো সমান্তরাল রেখাকে আমরা নাম দিলাম সমুষ্ণ রেখা। এবং আবার দেখো বিসি এবং ডিএ এই দুটো রেখা কার সমান্তরালে থাকবে, ওয়াই অক্ষ অর্থাৎ তাপমাত্রা টেম্পারেচারের সমান্তরালে সেই দুটি রেখা অবস্থান করছে। এই দুটি লেখের আমরা নাম দিলাম, এই দুটা লাইনের আমি নাম দিচ্ছি কি, রুদ্ধতাপীয়। তাহলে এখানে কি ঘটেছিল, এ থেকে বি এবং সি থেকে ডি এখানে হচ্ছে আইসোথার্মাল প্রসেস চলছিল এবং বি থেকে সি এবং ডি থেকে এ এই দুটো লাইনে চলছিল অ্যাডিয়াব্যাটিক প্রসেস। এই সাইকেলটাকে আমি কার্নোট সাইকেল বলে নামকরণ করছি এবং এই সাইকেলের সাহায্যে আমি তোমাকে টিএস ডায়াগ্রামটি বুঝিয়ে দেব। এবার আসো চিত্রের বর্ণনা আমরা একটু করি। এবি দ্বারা T1 তাপমাত্রায় সমুষ্ণ প্রসারণ ঘটেছে। এখানে আইসোথার্মাল কি ঘটেছে, প্রসারণ যেটা ঘটে সেটা। এবং বিসি দ্বারা T1 উচ্চ তাপমাত্রা থেকে T2 নিম্ন তাপমাত্রার পরিসরে রুদ্ধতাপ পরিসর বোঝানো হয়েছে। তাহলে এখানে বি থেকে সিতে আমার কি হচ্ছে, উচ্চ তাপমাত্রা থেকে কোথায় নেমে আসলো, নিম্ন তাপমাত্রায় নেমে আসলো। ঠিক আছে, এইটাকে আমি কি বললাম, হঠাৎ করে ঘটনাটা ঘটলো এবং সেটাকে আমি নাম দিলাম রুদ্ধতাপ। রুদ্ধতাপ, হ্যাঁ, রুদ্ধতাপ লেখ। এরপর আমি যাব সি থেকে ডি তে। সিডি হলো T2 সমুষ্ণতায় মানে যেটা সমুষ্ণতা চলছিল, সমুষ্ণ লেখ। এখানে ঘটলো কি, সংকোচন ঘটে গেল, সংকোচন ঘটলো এবং ডিএ হলো T2 নিম্ন তাপমাত্রা থেকে T1 উচ্চ তাপমাত্রার পরিসরে রুদ্ধতাপ পরিবর্তন ঘটলো। চিত্রে কার্নোট পূর্ণ চক্রটি একটি আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্রটি তোমরা দেখতে পাচ্ছ পুরোটা, আয়তক্ষেত্রের নাম আমি কি দিব, এ বি সি ডি দ্বারা সূচিত হয়েছে, তাই তো। এই আয়তক্ষেত্রটি, এই যে কার্নোট সাইকেল আমি যেটা নামকরণ করছি, বারবার বলছি, এক্স অক্ষের সমান্তরালে দুটো সমুষ্ণ লেখ এবং ওয়াই অক্ষের সমান্তরালে দুটো রুদ্ধতাপ লেখ, এই চারটিকে নিয়ে আমি কার্নোট সাইকেলটা
দেখাতে পারি, বর্ণনা করতে পারি। সাইকেলের যে গ্রাফটা হয় এভাবে হয়, এবং এই গ্রাফের সাহায্যে আমি কি বর্ণনা করছি, এখন টিএস দেখো বর্ণনা করছি। টিএস ডায়াগ্রামের যে বর্ণনাটা করছি সেখানে আমার কি আসছে, আমি চারটি এই লাইন দ্বারা, চারটি লেখ দ্বারা আমি কি তৈরি করতে পারলাম, এখানে একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, তৈরি হয়ে গেল এবিসিডি। এখন যেহেতু ডিকিউ ইকুয়াল টু টিডিএস, আমরা আগেই জানি তাপগতিবিদ্যা থেকে ডিকিউ ইকুয়াল টু টিডিএস, এখানে কি আসলো, যে তাপের পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কি আসবে, ক্যাপিটাল টি টেম্পারেচার এবং ইনটু ডিএস মানে কি এনট্রপি চেঞ্জ। অতএব ডিকিউ কে যদি আমি ইন্টিগ্রেশন করি, ডিকিউ কে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে কি প্রতিটি বিন্দুর যোগফল। ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু, তাহলে রাইট সাইডেও আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন টি ডট ডিএস ইজ ইকুয়াল টু, এর অর্থটা কি দাঁড়াচ্ছে, এই ডিকিউ কে আমি ইন্টিগ্রেশন করা ইজ ইকুয়াল টু টিডিএস কে ইন্টিগ্রেশন করা। এর অর্থ দাঁড়াচ্ছে সমষ্ণ রেখা কোনটা, এক্স অক্ষের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা, সমষ্ণ রেখা এইটা আছে, এক্স অক্ষের অন্তর্গত ক্ষেত্র যেগুলি, ঠিক আছে, সেইটা ক্ষেত্রফল বুঝাচ্ছে টিডিএস। তাহলে এখানে দেখো এই ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু হবে, রুদ্ধতাপ রেখা ওয়াই অক্ষের উপর লম্ব হওয়ায় এরা কোনো ক্ষেত্র তৈরি করতে পারে না, করতে পারছে না। তাহলে এবিসিডি কার্নোট চক্রের জন্য কৃতকাজ, আমার আসল কৃতকাজ কতটুকু হচ্ছে সেটা আমরা এবার চিত্রের সাহায্যে বর্ণনা করব। প্রথমত দেখো এবি সমষ্ণ রেখার প্রসারণের জন্য কাজ, সমষ্ণ রেখার এখানে কি হলো, সমষ্ণ রেখা যেখানে প্রসারিত হচ্ছে সেখানে কাজ কতটুকু হলো, W1 বললাম ইজ ইকুয়াল টু, কোত্থেকে ইন্টিগ্রেশন আমি শুরু করছি, এর থেকে বি এতটুকু নেব, তাহলে আমি সেটার লিমিট ধরছি এ টু বি, লিমিট ধরলাম এ টু বি এবং কার বের করছি, তাপের পরিবর্তন ডিকিউ, ডিকিউ কে ইন্টিগ্রেশন করলাম, লিমিট রাখলাম এ থেকে বি পর্যন্ত ইজ ইকুয়াল টু, সেই একই রাখবো। আমি কোন ইকুয়েশনের উপর করছি সব কাজ, আমি করছি ইন্টিগ্রেশন অফ ডিকিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টিডিএস। এই সমীকরণটির উপর আমি চারটি লাইনের ইন্টিগ্রেশন বের করে ফেলছি। তাহলে প্রথম কাজ আমার যেটা প্রথম লাইন যাচ্ছে সেটা W1 বের করার জন্য আমি কাজ যেটা W1 সেখানে আমি কি বসালাম, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিকিউ লিমিট ধরছি আমি এ থেকে বি পয়েন্টে যাচ্ছি, তাই তো, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ টিডিএস, কোথা থেকে কতটুক যাবে, টি ডট ডিএস যেটা ইন্টিগ্রেশন করছি সেখানে আমার লিমিটটা থাকবে এর থেকে বি পর্যন্ত, এর থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশনটা করলে এ ইজ ইকুয়াল টু, এটা কোন ক্ষেত্র কাজ করবে, তাহলে এ ই এফ বি, কারণ কেন, এ বি যে এক্স অক্ষের উপর যে ক্ষেত্রটা তৈরি করছে এটা সেই ক্ষেত্রটাকে বুঝাচ্ছে। তাহলে এখানে আমার কাজের পরিমাণটা কতটুকু হলো, এ ই এফ পি, এই পুরোটা ক্ষেত্রফলের সমান। ঠিক সেইভাবে আমরা যাই সেকেন্ড স্টেপ, বি এবং সি, বি থেকে সি তে যাব, সেটা কি হচ্ছে, রুদ্ধতাপ রেখা, কিন্তু সেটা কি হচ্ছে, কেন এখানে কাজ আমার 0 বলছে, কারণ এটা কি হচ্ছে এক্স অক্ষের লম্ব দিকে অবস্থান করছে, তাই না, এটা এক্স অক্ষের লম্ব দিকে অবস্থান করায় বিসি এক্স অক্ষের উপর কোনো ক্ষেত্র তৈরি করতে পারছে না, তাই তো, এফ পয়েন্টের উপরে থেকে গেল, তাহলে এর কোনো ক্ষেত্র তৈরি হলো না। তাহলে বিসি রুদ্ধতাপ রেখার জন্য কাজ আমি এটার নাম দিলাম W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিকিউ, লিমিট হচ্ছে বি থেকে সি, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টি ডট ডিএস, বি থেকে লিমিট থাকবে সি পর্যন্ত, ইজ ইকুয়াল টু 0। কেন 0 হলো এটা বুঝতে পারলে তো,
কারণ এই রেখাটি বিসি যে রেখা, এই রেখাটি আমার এক্স অক্ষের উপর লম্ব বরাবর আছে এবং লম্ব বরাবর থাকাতে সে এক্স অক্ষের উপরে কোনো ক্ষেত্র তৈরি করতে পারলো না, যার জন্য তার এই রেখা দ্বারা কাজের পরিমাণ আমার কি হয়ে গেল, 0 হয়ে গেল। যখন টেম্পারেচার T1 থেকে T2 তে নেমে আসলো, উচ্চ থেকে নিম্নের দিকে নেমে আসলো, তখন রুদ্ধতাপ লেখ যেটা আসলো সেটা দ্বারা কাজের পরিমাণ 0 হলো। এইবার আমরা যাব থার্ড রেখায়। থার্ড রেখা কি বলছে দেখো, থার্ড রেখাটি বললো সিডি সমষ্ণ রেখার সংকোচনের জন্য, সি থেকে যখন ডিতে যাচ্ছে তখন এখানে কি ঘটলো, সংকোচন ঘটলো এবং সমষ্ণ প্রসেস চলবে, মানে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে এখানে দেখো কি হলো, কতটুক ক্ষেত্র, আমরা ক্ষেত্র কল্পনা করছি সবকিছুই, সেই কাজের পরিমাণকে আমি লিখলাম W3। W3 is equal to আমার কি আসবে, ডিফারেন্সিয়েশন অফ dq, লিমিট আসছে প্রত্যেকে কোথায়, সি থেকে আমি ডি তে যাচ্ছি, তাই না, লিমিট থাকবে সি টু ডি। এটা কি আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট একটা কোথায় থাকবে, সি থেকে ডি তে যাচ্ছি আমি, সি টু ডি। এখানে তাহলে দেখো বোঝাচ্ছে ইজ ইকুয়াল টু টি ডট ডিএস, সেটা লিমিট আমার থাকছে সি থেকে ডি পর্যন্ত। এটা দ্বারা ক্ষেত্রফল, তাহলে সি ডি এই রেখা, এই সমষ্ণ রেখা দ্বারা তৈরি যে ক্ষেত্রফল কোনটা এখন আসলো, ডি সি এফ ই। ডিসি রেখা দ্বারা যেই ক্ষেত্রটি তৈরি হলো কোথায়, এক্স অক্ষের উপরে, সেটা ক্ষেত্রফলটা কতটুক, DCFE। এটাকে আমি বলছি আমার ওয়ার্ক ডান 3, W3, ঠিক আছে। তাহলে যখন সমষ্ণ রেখার সংকোচনের জন্য কাজের পরিমাণ হচ্ছে আমার এই ক্ষেত্র। ফোর্থ আমরা রেখাটা কল্পনা করি, সেটা হচ্ছে কি ডি এ, রুদ্ধতাপ যে রেখাটার জন্য কাজের পরিমাণ তাহলে দাঁড়ালো আমরা W4 ধরে নিলাম। W4 আমি যখন ধরছি, W4 এ এখানে আসলো is equal to integration of dq, লিমিট থাকছে কি d2 এ। এখানে আমার কি বোঝাচ্ছে, হ্যাঁ d2 এ is equal to t dot integration of t dot ds, লিমিট থাকছে d থেকে a, is equal to 0। কেন 0 ধরলাম, সেখানেও একই কথা আমি বলবো, কারণ হচ্ছে কি সেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রুদ্ধতাপ লেখটি, তাই না, ডিএ সেম বিসি এর মতো। এই রেখাটি দিয়ে যে রেখাটি, এই রেখাটি কি করছে, এক্স অক্ষের উপর সমান লম্ব অবস্থানে আছে, যার জন্য সে এক্স অক্ষের উপরে কোনো ক্ষেত্র তৈরি করতে পারেনি। তাহলে যেহেতু সে ক্ষেত্র তৈরি করতে পারেনি, তাহলে তার ওয়ার্ক ডান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন 0 হলো। এখন যদি আমি টোটাল কাজটা দেখতে চাই, একটু টোটাল কাজের দিকে খেয়াল করো। টোটাল কাজ আমার বলছে, মোট কাজ হচ্ছে W is equal to, আমার কোনটা কোনটা রয়ে গেল, W1 minus W3। W1 কোন কাজটা ছিল, প্রথম যে ক্ষেত্রফলটা, তাই তো, W1 প্রথম ক্ষেত্রফল এবং 1 নম্বর ক্ষেত্রফল, এবং মাইনাস W3 যেটা থার্ড। আমার রুদ্ধতাপের জন্য তো ক্ষেত্রফল আমার দুটোরই 0 হয়ে গেছিল, তাই তো, কাজের পরিমাণ দুটোরই 0 হয়ে গেছিল, তাহলে রুদ্ধতাপ এখানে আসবে না। রুদ্ধতাপের দ্বারা যে কাজ করলো সেটা দুটো 0, এই জন্য ওই দুটো টার্মকে আমরা আগে বাদ দিয়ে রাখতে পারি। তাহলে টার্ম দুটো কোনটা থাকলো, দুটি সমষ্ণ রেখা দ্বারা একটা সম্প্রসারণের জন্য ক্ষেত্রফল আসলো, আর একটা সংকোচনের জন্য ক্ষেত্রফল আসলো। এই দুটো ক্ষেত্রফলকে আমি কি করতে পারি, W1 minus W3। তাহলে আমি এখানে কি ধরলাম, ক্ষেত্রফল AEFB minus DCFE।
শুধু মান বসিয়ে দিলাম, W1 মাইনাস W3 ইজ ইকুয়াল টু, এখানে কতটুকু ক্ষেত্রফল হলো দেখো, এটি ছবির সাথে মিলিয়ে দেখবে, A B C D। আমি যদি ছবিতে আমি কি দেখাচ্ছিলাম, A B F E, টোটাল ক্ষেত্রফল থেকে আমি মাইনাস করে দিলাম। টোটাল ক্ষেত্রফল কখন হয়েছিল, যখন এ বি লেখ ছিল, এ বি লেখ থাকাতে তখন টোটাল ক্ষেত্রফল আসলো এ বি এফ ই, এবং যখন সিডি লেখ ছিল তখন তার ক্ষেত্রফল আসলো কি ডিসিএফই। তাহলে কি এই বড় ক্ষেত্রটার থেকে ছোট ক্ষেত্রটাকে যখন আমি মাইনাস করে দিলাম, বাকি থেকে গেল আমার এই যে দেখো, যেটা আমি রেখা এঁকেছি মাঝখানের যে ক্ষেত্রফলটা কতটুকু, এটার নাম দিলাম আমি সি এ বি সি ডি, এই ক্ষেত্রটাকে। তাইলে আমার এইখানে মোট কাজটাই হচ্ছে আমার কি এ বি সি ডি ক্ষেত্রফলটা। তাহলে টিএস লেখ হতে দেখা যায় যে যখন আমি কি বুঝলাম, যখন টি ইকুয়ালস টু 0 তখন এস ইকুয়াল টু 0 হবে। তাপমাত্রা যখন 0 হচ্ছে তখন এস ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এনট্রপির মান যদি 0 হয়, তাপমাত্রাও আমার 0 হবে। এর থেকে আমরা এটাই বুঝি, টিএস যে লেখটা, তাপমাত্রার যে লেখটা, সেটা থেকে আমরা এটাই বুঝতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এতটুকুই রাখবো। এটা আমরা নামকরণ করলাম কি টিএস ডায়াগ্রাম। এখানে আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি, এই যে এক্স অক্ষতে আমি ক্যাপিটাল এস এনট্রপি ধরেছি, ওয়াই অক্ষে আমি কি ধরেছিলাম, টেম্পারেচার ধরেছিলাম। এখানে আমি দুটো সমান্তরাল রেখা এঁকেছিলাম, সমষ্ণ রেখা, এবং দুটো রুদ্ধতাপীয় রেখা, সেটা ওয়াই অক্ষর সমান্তরালে এঁকেছিলাম, তাপমাত্রা সমান্তরালে, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। এখানে প্রথমটা গিয়েছিল আমার সমষ্ণ প্রসারণ এবি, বিসি গেল রুদ্ধতাপীয় লেখ, সেটা বি থেকে সিতে নেমে গেল, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে নেমে গেল, সি থেকে ডিতে আবার কি হয়ে গেল, এখানে হয়ে গেল কমে গেল, সেখানে সংকোচন ঘটলো, সমষ্ণ সংকোচন ঘটলো, এবং ডি থেকে যখন এতে ব্যাক করলো, সেটা রুদ্ধতাপীয় লেখ ব্যাক করলো। এখানে মেইন কথাটাই হচ্ছে যে টিএস লেখ দ্বারা আমি কি করতে পারি, কোন একটা সিস্টেমের ভিতরে কতটুকু কাজ হচ্ছে সেটা আমরা সুন্দর গ্রাফ থেকেই আমি কি করতে পারি, ক্ষেত্রফল দিয়ে বের করে দিতে পারি ইজিলি, তাই তো? এখানে তোমরা বুঝতে পারলে সবচেয়ে বড় ক্ষেত্রটি ছিল এবিএফই, সেটা থেকে আমি ছোট ক্ষেত্রটি মাইনাস করে দিয়েছিলাম ডিসিএফই, দুটো মাইনাস করলে বাকি ছিল এবি সিডি, মাঝের যে ক্ষেত্রটি, এটাই হচ্ছে আমার এই সিস্টেম দ্বারা যে কাজটি হয়েছিল, সেই কাজটিকে আমি অতি সহজে টিএস ডায়াগ্রামের সাহায্যে আমি বর্ণনা করে দিতে পারি। এই টোটাল লেখটি কিন্তু আমি করেছিলাম কার্নোর সাইকেলের সাহায্যে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এতটুকুই। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এবং সবাই ভালোভাবে টিএস লেখটি চিত্রের বর্ণনার সাথে মিলিয়ে সেটা প্র্যাকটিস করবে, এবং ঠিকভাবে খাতায় পরিবেশন করার জন্য প্রচুর প্র্যাকটিসের দরকার, এবং সেই প্র্যাকটিস করে প্রতিটি স্টেপ বাই স্টেপ এইভাবে ক্ষেত্রফলগুলো বের করবে সঠিক চিত্রের সাহায্যে। আশা রাখি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থেকো, এবং ঠিক মতো ভাবে অনলাইনের মাধ্যমে পড়াশোনা তোমরা চালিয়ে যাও। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।